একদিকে ৩৫ বছর ধরে চলে আসা এক অদ্ভুত রাজনৈতিক প্রথার অবসান, আর অন্যদিকে ক্ষমতার অন্দরমহলে এমন এক চাল যার অর্থ শুধু রাষ্ট্রপতির নির্বাচন দিয়ে বোঝা যাবে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি করে কি আসলে বাংলাদেশের রাজনীতিতে নিজের সবচেয়ে বিশ্বস্ত সৈনিককে নতুন জায়গায় বসালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো হিসেব? 255টি ভোটে জয় নয়, 255টি ভোটের পেছনে লুকিয়ে থাকা রাজনৈতিক সমীকরণটাই এখন সব থেকে বড় প্রশ্ন। ৩৫ বছর পর বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন আবার সত্যিকারের নির্বাচনে পরিণত হলো। শুধু ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করে রাষ্ট্রপতি ভবনের দরজা খুলে গেল না, সংসদে হলো ভোটাভুটি। মুখোমুখি হলেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী কর্নেল অলি আহমেদ। শেষ হাসি হাসলেন ফখরুল। 255টি ভোট তার ঝুলিতে, অলি পেলেন 88টি, ব্যবধান 167টি। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, বরং এখান থেকেই গল্পের শুরু। কারণ রাষ্ট্রপতি পদে ফখরুলকে বসানোর সিদ্ধান্তকে শুধুমাত্র একজন বর্ষিয়ান নেতাকে সাংবিধানিক পদে সম্মান দেওয়ার ঘটনা হিসেবে দেখলে ছবির অর্ধেকাংশই দেখা যাবে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ফখরুলের রাষ্ট্রপতি হওয়ার মানে বিএনপি ক্ষমতায় কাঠামোর একটি গুরুত্বপূর্ণ পুনর্বিন্যাস। আর সেই পুনর্বিন্যাসের কেন্দ্রে স্বাভাবিকভাবেই উঠে আসছে একটি নাম, তারেক রহমান। ফখরুল এবং তারেকের রাজনৈতিক সম্পর্ক আজকের নয়, দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন, বিএনপির কঠিন সময়ে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসন, সবকিছুর মধ্যেই দলের অন্যতম প্রধান মুখ হিসেবে সামনে ছিলেন ফখরুল। তারেক রহমান যখন দীর্ঘ 17 বছর লন্ডনে ছিলেন, তখন দলের সাংগঠনিক এবং রাজনৈতিক লড়াইয়ের বড় অংশ সামলেছেন ফখরুল। খালেদা জিয়ার ঘনিষ্ঠ অনুগামী হিসেবেও তার পরিচিতি তৈরি হয়েছিল, ফলে ক্ষমতার পালাবদলের পরে তার হাতে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ তুলে দেওয়ার নিছক আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয়, এমনটাই মনে করছেন বাংলাদেশের রাজনীতির পর্যবেক্ষকদের একাংশ। আর এখানেই প্রশ্নটা আরও জোরালো হয়, তারেক কেন ফখরুলকে বেছে নিলেন? রাষ্ট্রপতি পদটি বাংলাদেশের সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রীর মতো সরাসরি নির্বাহী ক্ষমতার কেন্দ্র নয়। বাস্তবে সরকারের মূল রাজনৈতিক এবং প্রশাসনিক ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতেই থাকে, ফলে রাষ্ট্রপতির পদে এমন একজনকে বসানো যার সঙ্গে সরকারের শীর্ষ নেতৃত্বের রাজনৈতিক বোঝাপড়া মজবুত, ক্ষমতার ভারসাম্যের দিক থেকে গুরুত্বপূর্ণ। ফখরুলের ক্ষেত্রে আরও একটি বিষয় তাৎপর্যপূর্ণ, তিনি শুধু দলের পুরনো নেতা নন, বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পরিচিত মুখ তিনি। সরকারের ভেতরে বাইরে তার গ্রহণযোগ্যতা রয়েছে, ফলে রাষ্ট্রপতি ভবনে তার উপস্থিতি বিএনপির কাছে একসঙ্গে কয়েকটি বার্তা বহন করে। প্রথম বার্তা, পুরনো নেতৃত্বকে পুরোপুরি সরিয়ে দেওয়া হচ্ছে না। দ্বিতীয় বার্তা, দলের কঠিন সময় পাশে থাকা নেতাদের সম্মান দেওয়া হচ্ছে। আর তৃতীয় বার্তা, রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোর গুরুত্বপূর্ণ জায়গাতে এমন ব্যক্তিকে রাখা হচ্ছে যার রাজনৈতিক অতীত এবং দলের সঙ্গে সম্পর্ক নিয়ে কোনো রহস্য নেই। এই শেষ বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ তারেক রহমানের সামনে এখন শুধু সরকার চালানোর চ্যালেঞ্জ নেই, বিএনপিকে ক্ষমতার কেন্দ্র হিসেবে দীর্ঘমেয়াদী প্রতিষ্ঠিত করার চ্যালেঞ্জও রয়েছে। আর সেই জায়গায় রাষ্ট্রপতির পদে একজন পরিচিত, অভিজ্ঞ এবং দলের পুরনো আস্থাভাজন নেতাকে বসানো রাজনৈতিকভাবে নিরাপদ সিদ্ধান্ত হতে পারে। তবে ফখরুলের রাষ্ট্রপতি হওয়া যতটা বিএনপির আভ্যন্তরীণ সমীকরণের গল্প, ততটাই বিরোধী রাজনীতিরও গল্প। রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমেদকে প্রার্থী করে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য যে বার্তা দিতে চেয়েছে তা স্পষ্ট ছিল। সংসদের ভেতরেও তারা বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের উপস্থিতি জানান দিতে চায়। অলি 88টি ভোটে পেয়েছে, সংখ্যাটি হার হলেও রাজনৈতিক অর্থে তা একেবারে তুচ্ছ নয়, কারণ 88 জন সাংসদ রাষ্ট্রপতির নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থীর বিপরীতে ভোট দিয়েছেন। অর্থাৎ বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে বিরোধী শিবিরের অস্তিত্ব এখন শুধু রাস্তার নয়, সংসদের ভোটেও দৃশ্যমান। আর সেটাই গত 35 বছরের ছবির সঙ্গে বড় পার্থক্য।
1991 সালে শেষবার বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হয়েছিল। সেই নির্বাচনে বিএনপি সমর্থিত আব্দুর রহমান বিশ্বাস 172টি ভোট পেয়ে জয়ী হয়। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বাংলাদেশের সুপ্রিম কোর্টে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরী পেয়েছিলেন 92টি ভোট। আর তারপর রাষ্ট্রপতি নির্বাচন কার্যত ভোটহীন হয়ে যায়। ক্ষমতাসীন দলের প্রার্থী একের পর এক বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। 7 জন রাষ্ট্রপতি এসেছেন সেই পথেই। ফলে রাষ্ট্রপতি নির্বাচন নামটি থাকলেও ভোটের উত্তেজনা ছিল না। সংসদীয় সংখ্যাগরিষ্ঠতায় আগে ভাগে ফল লিখে দিত। এবার সেই ছবি বদলেছে। এবার সংসদ সদস্যরা ভোট দিয়েছেন, ব্যালটে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। ফলাফল ঘোষণার আগে পর্যন্ত অন্তত সাংবিধানিক অর্থে নির্বাচনের উত্তেজনা বজায় ছিল। আর সেই নির্বাচনের ফলে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এই নির্বাচনের আরও একটি নাটকীয় দিক রয়েছে। মোট 350টি আসনে সংসদে 50টি মহিলার সংরক্ষিত আসন রয়েছে। কিন্তু ঋণখেলাপি হওয়ার কারণে বিএনপির আসলাম চৌধুরীর সংসদ সদস্য পদ বাতিল হওয়ায় ভোটার সংখ্যা নেমে আসে 349-এ। তার মধ্যে ইসলামী আন্দোলনের সংসদ সদস্য মৌলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ আগেই জানিয়ে দেন তিনি ভোট দেবেন না। আর ফখরুল, তিনি নিজেই সংসদ সদস্য অর্থাৎ রাষ্ট্রপতি পদে প্রার্থী হয়েও তিনি ভোট দিয়েছিলেন নিজের নির্বাচনে। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী অলি আহমেদ সংসদ সদস্য না হওয়ায় ভোট দেওয়ার সুযোগই পাননি। এই দৃশ্যটিও রাজনৈতিকভাবে যথেষ্ট প্রতীকী। একজন প্রার্থী নিজের ভাগ্য নির্ধারণের ভোটে অংশ নিয়েছেন, আর অন্য প্রার্থী সংসদের বাইরে থেকে সেই লড়াই দেখছেন। আর তারপর ফলাফল 255 বনাম 88। কিন্তু এই 255 ভোট কি শুধু বিএনপির 248 আসনের হিসেব? অঙ্কটা এতটা সরল নয়। কারণ 349 জন ভোটারের প্রত্যেকের ভোট কিভাবে ভাগ হয়েছে তা থেকেই বোঝা যায় সংসদের ভেতরে ক্ষমতাসীন ভোটের জোটের বাইরে কতটা সমর্থন ফখরুল পেয়েছেন, বিরোধী শিবিরে কতটা সংহত ছিল এবং অনুপস্থিত বা বিরত ভোটের রাজনৈতিক প্রভাব ঠিক কতটা। আর এই জায়গাতেই তারেক রহমান রাজনৈতিক কৌশলের প্রশ্নটি আরও সামনে আসে। ফখরুলকে রাষ্ট্রপতি করার অর্থ তার দলের দৈনন্দিন রাজনৈতিক কেন্দ্র থেকে সরিয়ে সাংবিধানিক রাষ্ট্রীয় কাঠামোর শীর্ষে নিয়ে যাওয়া। বুধবারই প্রথা মেনে মন্ত্রিসভা এবং দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। অর্থাৎ যে মানুষটি এতদিন দলের হয়ে রাজনৈতিক ময়দানে ছিলেন, তিনি এখন দলের আনুষ্ঠানিক কাঠামোর বাইরে গিয়ে রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব পালন করবেন। এটাকে কি তারেকের জন্য রাজনৈতিক সুবিধা বলা যায়? অবশ্যই বলা যায়। কারণ একজন প্রবীণ নেতা যার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে, তার দলের ভেতরের প্রতিদ্বন্দ্বিতার বাইরে এনে রাষ্ট্রপতির পদে বসানো হলে একদিকে তার মর্যাদা বাড়ে, অন্যদিকে দলের ভবিষ্যৎ নেতৃত্বের জায়গা অপেক্ষাকৃত পরিষ্কার হয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।